তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে এসেছি একটি অ্যাকশন মুভির ব্যাখ্যা নিয়ে। কথা বলছি কান্নাডা ভাষায় মুক্তি পাওয়া কাতেরা মুভিটিতে আমরা দেখতে পাবো আগেকার মানুষেরা কিভাবে জাতপাতের বিভেদ করে উঁচু জাতের লোকেরা নিচু জাতের লোকদের উপর অত্যাচার করত। আমরা আরো দেখতে পাবো আগেকার যুগে জমিদারেরা কিভাবে কৃষকদের উপর অত্যাচার করত এবং খাজনা স্বরূপ কিভাবে কৃষকের কাছ থেকে ফসল আদায় করত। মুভিটিতে আমরা আরো দেখতে পাবো একজন কামার ওই কৃষকদের হয়ে একা ওই জমিদারদের সাথে লড়াই করছে। মুভিটি IMDb-তে 8.4 আউট অফ 10 রেটিং পেয়েছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। মুভির শুরুতে আমরা 1989 সালের সিন দেখি। ক্যানেলের জন্য খোদাই করার সময় কর্মীরা কিছু মানুষের কঙ্কাল পায়। তারপর তারা পুলিশে খবর দিলে পুলিশ ফরেনসিকদের নিয়ে আসে যাচাই করার জন্য। ইনি হলেন ফরেনসিক হেড অফিসার রিনা ডিসুজা। কাসাবা পুলিশ স্টেশনের অফিসার রিনার কাছে জানতে চায় এখানে তারা মোট কতটি মানুষের কঙ্কাল পেয়েছে। তখনই রিনার কাছে কঙ্কালের গণনার রিপোর্ট আসে। তারা দুজনেই অবাক হয়ে যায়, কারণ তারা সেখানে একসাথে মোট 107 জন মানুষের কঙ্কাল পেয়েছে। এরপর আমরা মাল্লানকিরি গ্রামের সিন দেখি। সেখানকার জমিদার কালাগোডা একজন উকিলকে অনেক টাকা দিয়ে বলে কোনোভাবেই যেন সে জেল থেকে বের না হতে পারে। তার ক্ষমতার কথা শুধুমাত্র হাতিয়ারই জানে। এবছরও যেন সে মেলায় না আসতে পারে। এরপরের সিনে আমরা ভীমনাহালি গ্রামের সিন দেখি। একজন গ্রামের লোকদের কাছ থেকে টাকা তুলছে। গ্রামবাসীরা ওকে টাকা দিচ্ছে তো কেউ গহনা দিচ্ছে। গ্রামবাসীরা লোকটিকে বলে আকালের সময় আমরা যেমন বৃষ্টির জন্য অপেক্ষা করি, তেমনি আমরা সবাই তার জন্য অপেক্ষা করছি। যেভাবেই হোক এবছর তাকে মেলায় নিয়ে আসো। এরপর ওই লোকটিকে দেখা যায় তার সাথে পুত্রাজু নামের এক ছেলেকে নিয়ে রাস্তার পাশে কারো গাড়ির জন্য অপেক্ষা করছিল। তখনই একজন উকিলের গাড়ি আসলে ছেলেটি দৌড়ে গাড়ির সামনে যায় এবং গাড়ির সাথে ধাক্কা খেয়ে ছেলেটি ছিটকে পড়ে। উকিল গাড়ি থেকে নেমে আসলে লোকটি বলে তারা উকিলের অফিসে ও বাসায় দুই জায়গায় গিয়েছিল, কিন্তু তার লোকেরা তাকে দেখা করতে দেয়নি, তাই তারা এমন করেছে। লোকটি আরো বলে 3 বছর ধরে তারা কাউকে জেল থেকে বের করার চেষ্টা করছে। অনেক উকিলই ব্যর্থ হয়েছে। তারা শেষ ভরসায় তার কাছে এসেছে। এরপর গ্রামবাসীদের কাছ থেকে জমানো টাকাগুলো দিয়ে বলে যেভাবেই হোক তাকে যেন জেল থেকে বের করে এবারের মেলায় নিয়ে আসে। উকিল তার কাছ থেকে কেসের ফাইলটি নিয়ে লোকটিকে প্রশ্ন করে কে সে যার জন্য তোমরা সবাই লড়াই করছো। লোকটি বলে সে আমাদের দেবতা। এরপর আমরা আদালতের সিন দেখি। জাজ ঘোষণা দেয় যে আসামির ভালো ব্যবহার ও ডিস্ট্রিক্ট অফিসারের কথা মতো আসামিকে 10 দিনের জামিন দেওয়া হবে। জাজ আরো বলে এই 10 দিন আসামির সাথে সবসময় একজন কনস্টেবল থাকবে। জমিদার কালাগোডা এই খবরটি পেয়ে ওই উকিলকে মেরে বলে আমি বলেছিলাম যে সে যেন কোনোভাবে জেল থেকে বের হতে না পারে। জমিদার তার লোকদের আদেশ দেয় সে যেন কোনোভাবেই তাদের গ্রামে প্রবেশ করতে না পারে। এরপর আমরা থানার সিন দেখি। এ হলো কনস্টেবল অচিত কুমার। তাকে ওই আসামির সাথে থাকতে বলা হয়। অচিত বলে তার স্ত্রীর যে কোনো সময় ডেলিভারি হতে পারে, তাই তার 10 দিনের ছুটি লাগবে। তবু অফিসার জোর করে তাকে আসামির সাথে যেতে বলে। বাস স্টেশনে সবাই বাসে আসামি দেখতে পেয়ে বাস থেকে নেমে যায়। কনস্টেবল তাদের অভয় দিতে না পেরে লোকটিকে বাস থেকে নামায়। এখানে আমরা লোকটির চেহারা দেখতে পাই, একজন চুলদারি পাকা বৃদ্ধ লোক। যেহেতু বাকিরা মেনে নেয়নি এবং এটাই শেষ বাস, তাই তারা বাসের ছাদে উঠে। অচিত খবরের কাগজ পড়তে পড়তে ওই 160টি মানুষের কঙ্কালের খবরটিও পড়ে। এটা শোনার পর আমরা বৃদ্ধ লোকটিকে একটু চিন্তিত হতে দেখি। তখনই হঠাৎ বাসটি ব্রেক করে। আসলে কারা যেন রাস্তা পাথর দিয়ে ব্লক করে রেখেছিল। এরপরই কারা যেন পাথর ছুঁড়ে বাসের সকল কাজ ভেঙে ফেলে। এরপরই অস্ত্র হাতে কিছু লোক বাসে ঢুকে ওই বৃদ্ধ লোকটিকে খুঁজতে থাকে। কন্ট্রাক্টর বলে দেয় যে তারা উপরে আছে। লোকগুলো বাসের ছাদে উঠে দেখে সেখানে কেউ নেই। আমরা দেখি কনস্টেবল ও বৃদ্ধ লোকটি বাসের ছাদ থেকে নেমে পাশের জঙ্গলে চলে গেছে। তারা একটি নদীর পাশে গিয়ে বসে। অচিত বৃদ্ধ লোকটির কাছে জানতে চায় কারা তাকে মারতে এসেছিল এবং কে সে, তার নাম কি। লোকটি বলে তার নাম কাটেরা। এরপরই আমরা ফ্ল্যাশব্যাকে 15 বছর পিছনে চলে যাই। কাটেরা একজন কামার ছিল। সে ভীমনাহালি নামক গ্রামে থাকতো। আশেপাশের সকল গ্রামের লোকেরা তার কাছ থেকে দা ছুরি কাঁচি সব বানাতো। একবার এক বৃদ্ধ মহিলার ছাগলকেও মেরে ফেলে। কাটেরা ওই কাছে হাতে নিয়ে বলে ফেলে রাঙ্গাপ্পাই এই কাজ করেছে। রাঙ্গাপ্পা নামের লোকটি সেখানেই ছিল। রাঙ্গাপ্পা বলে কাটেরার কাছে কোনো প্রমাণ আছে যে সেই এই কাজ করেছে। কাটেরা বলে আমার হাতে বানানো দা ছুরি কাছি আমার সাথে কথা বলে। হাজারো কাছির মাঝে রেখে দিলেও আমি আমার বানানো কাছি চিনে নেব। গত বছরই ফসল কাটার জন্য আমি এই কাছি বানিয়েছিলাম। উনিই হলেন সেই লোকটি যাকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম। উনার নাম মহাদেবা। উনি কাটেরার বড় বোনের জামাই। চঙ্গল নামের এই বোবা বৃদ্ধ লোকটির কারণে তাদের মাঝে একটু কথা কাটাকাটি হয়। আসলে চঙ্গল নামের লোকটি আসন্ন মেলায় হওয়া নাটকের একটি লিড রোল অভিনয় করতে চাইছিল, যেটা মহাদেবা অভিনয় করবে। রাতে মহাদেবা কাটেরার বোন কুমারীকে ঘর থেকে বের করে দেয়। কুমারী মায়ের বাসায় এসে কাটেরাকে সবকিছু বললে কাটেরা মহাদেবের সাথে কথা বলতে যায়। কাটেরা বলে আমাদের মাঝে ঝগড়ায় বাড়ির মহিলাকে কেন টানা হচ্ছে।
মাহাদেবা বলে, তোকে কন্ট্রোলে রাখার জন্যই তোর বোনকে ঘর থেকে বের করে দিতে হয়। তাদের কথায় পুরো এলাকাবাসী একত্রিত হয়ে গেলে তারা ঘরের ভিতরে ঢুকে। ঘরের ভিতরে চঙ্গলকে দেখা যায় পানির বোতল নিয়ে বসে আছে। আসলে ড্রিঙ্ক করার জন্যই মাহাদেবা এইসব করেছে। এখানে আমরা জানতে পারি মাহাদেবা আর কুমারীর বিয়ের প্রায় 16 বছর পর তাদের ঘরে একটি মেয়ে সন্তান হয়েছে। সকালে একজন জমিদারের লোক ঢোল বাজিয়ে সবাইকে বলে আগামীকাল খাজনা নিয়ে জমিদারের বাসায় যাওয়ার জন্য। পরের দিন সবাই জমিদারের বাসায় যায়। জমিদারের লোকেরা প্রতিটি কৃষকের কাছ থেকে প্রতি একরে 10টি করে ফসলের বস্তা খাজনা স্বরূপ আদায় করছিল। এক বৃদ্ধ কৃষক বলে, এবার ফসলে পোকামাকড় হওয়ার কারণে ফসল তেমন হয়নি, তাই সে 5 বস্তাই দিতে পারবে। বাকিটা দিয়ে সারা বছর তার পরিবারের ক্ষুধা মেটাতে হবে। জমিদারের লোকেরা এটা মানে না এবং তার সকল ফসলের বস্তা নিয়ে যায়। বৃদ্ধ লোকটি তাদের বাধা দিয়ে বলে, সারা বছর আমরা রোদে পুড়ে কষ্ট করে ফসল ফলাই, আর তোমরা আমাদের জমি দিয়ে আমাদের কাছ থেকে সব ফসল নিয়ে যাও। এটা ঠিক না, তোমরা আমাদেরকে এভাবে লুটতে পারো না। উপরওয়ালা সব দেখছেন, এর বিচার একদিন উনি করবেনই। তখনই জমিদার দেবরায় সেখানে চলে আসে। বৃদ্ধ লোকটি দেবরায়ের পায়ে পড়ে বলে, তার পুরো পরিবার ক্ষুধায় মারা যাবে, সে 10 বস্তা ফসল দিতে পারবে না। দেবরায় সবার উদ্দেশ্যে বলে, আজ থেকে প্রতি একরে সবাইকে 10 বস্তা ফসল দিতে হবে না, এবার থেকে প্রতি একরে সবাই 12 বস্তা ফসল দিবে। এক লোক বলে, একজনের জন্য সে সবাইকে শাস্তি কেন দিচ্ছে? দেবরায় বলে, এই যখন আমার বিরুদ্ধে কথা বলছিল তখন তো সবাই চুপ ছিল, আর চুপ থাকা মানে এর কথায় সবার সম্মতি ছিল। এরপর আমরা মাল্লানগিরি গ্রামের সিন দেখি। জমিদার কালাগোডাকে পণ্ডিত সেনবুক বলছে, ভীমরাহালিতে দেবরায় খাজনা 10 বস্তা থেকে 12 বস্তা করেছে। এ হলো সেনবুকের মেয়ে প্রাবার্থী। প্রাবার্থী সেনবুকদের কাছ থেকে বিদায় নিয়ে পাঠশালার উদ্দেশ্যে রওনা দেয়। কালাগোডা বলে, একে এত পড়াশোনা কেন করাচ্ছ? সেনবুক বলে, সে পড়ালেখায় ভালো, পড়ালেখা করুক, আর পড়ালেখা করলে আমাদের জাত ও নিচু জাতের মধ্যে পার্থক্য বুঝতে পারবে। আসলে তারা জাতপাতকে অনেক মানত। উদাহরণস্বরূপ, সেনবুকের ছেলের গায়ের উপর এক মালির ছায়া পড়ায় সে গোসল করে নিজেকে পাক করার জন্য। অন্যদিকে প্রাবার্থীকে দেখা যায় কাটেরার কাছে গিয়ে তার গলায় একটি দা ধরে বলে, কাটেরা কি প্রাবার্থীকে বিয়ে করবে নাকি প্রাবার্থী কাটেরার গলা কেটে ফেলবে? কাটেরা বলে, দায়ে জং ধরে গেছে, গলা কাটবে না। এখানে আমরা জানতে পারি প্রাবার্থী ছোটবেলা থেকেই কাটেরাকে পছন্দ করে, কিন্তু প্রাবার্থী উচ্চ জাতের বলে কাটেরা তাকে বারবার না করে দেয়। পরের সিনে আমরা দেখি সরকারের ফ্রিতে দেওয়া ফার্টিলাইজার দেবরায় কৃষকের কাছ থেকে টাকা নিয়ে বিক্রি করছে। মাল্লানগিরি গ্রামেও একই কাজ চলছে। প্রাবার্থী এটা দেখে তার বাবাকে বলে, সরকারের ফ্রিতে দেওয়া ফার্টিলাইজার আপনি তাদের কাছে বিক্রি করছেন, বেশি দিন লাগবে না তারা বিদ্রোহে নেমে আসবে। সেনবুক বলে, যতদিন পর্যন্ত তারা জাতপাতের গোলাম হয়ে থাকবে ততদিন এরা কিছুই করতে পারবে না। এরা হলো আমাদের পায়ের জুতোর মতো, আমাদের চলতে হলে তাদেরকে পায়ের নিচেই রাখতে হবে। এরপর প্রাবার্থী কাটেরার কাছে গিয়ে বলে, সরকার ফ্রিতে কৃষকদের ফার্টিলাইজার দিয়েছে, জমিদাররা এর বিনিময়ে কৃষকদের কাছ থেকে টাকা নিচ্ছে, তোমার এর বিহিত করা দরকার। কাটেরা বলে, গ্রামের গুরুজনেরা আছে, তারা এর কোনো কথা বলে না, শুধু শুধু আমি কেন বিপদে পা রাখতে যাব। এরপর কাটেরা মাহাদেবের সাথে ফার্টিলাইজারের ব্যাপারে কথা বলে। মাহাদেবা বলে, প্রাবার্থী মনে হয় তোর সাথে মজা করেছিল, সরকার কেন আমাদের ফ্রিতে ফার্টিলাইজার দিতে যাবে? কাটেরা বলে, প্রাবার্থী অনেক শিক্ষিত, আমাদের কথাও ভাবে, এটা নিয়ে এসে মজা করবে না। তখনই তাদের সাথে বসে থাকা এক লোক প্রাবার্থীকে নিয়ে খারাপ খারাপ কথা বলতে থাকে। কাটেরা এইসব শুনে রেগে যায় এবং লোকটিকে ভালো করে শাসিয়ে বলে, পুরুষের কাজের প্রতি মনোযোগ দেওয়া দরকার, কোনো মেয়ে মানুষের শরীরের প্রতি নয়। পরের দিন কাটেরা ফসল কাটার কাছি নিয়ে শানবুকের বাসায় যায়। শানবুক তার স্ত্রীকে বলে কাটেরাদের জন্য পানি নিয়ে আসতে। প্রাবার্থী পানি নিয়ে আসে। কাটেরা গ্লাস নিয়ে আসতে গেলে কাটেরার সাথে আসা পুত্রাজু প্রাবার্থীদের ঘরের গ্লাস দিয়ে পানি খায়। শানবুক এটা দেখতে পেয়ে প্রাবার্থীকে জাতপাতের কথা তুলে অনেক বকতে থাকে। কাটেরা বলে, প্রাবার্থীর কোনো দোষ নেই, পুত্রাজুই ভুল করে ওই গ্লাস দিয়ে পানি খেয়েছে। শানবুক এর জন্য মালিকে বলে পুত্রাজুকে 10 বার চাবুক মারতে। কাটেরা পুত্রাজুর বদলে তার শরীরে ওই 10টি চাবুক নেয়। কাটেরা বের হয়ে যাওয়ার সময় শানবুককে বলে, আজ যদি এই ছোট বাচ্চার ভুল মাফ করে দিতেন তাহলে অনেক বুঝদার মানুষ হয়ে যেতেন। এরপর থেকে কাটেরা প্রাবার্থীকে ইগনোর করতে থাকে। একদিন প্রাবার্থী কাটেরাকে বলে, আমি জাতপাতের মধ্যে কোনো পার্থক্য দেখি না, আমি তো শুধু ভালোবাসাকে বুঝি। এই জীবনে আমি তোমাকে ভালোবেসেছি আর তোমাকে আমি বিয়ে করব। কাটেরা বলে, যারা আমাদের ছায়াকেও দূষিত মনে করে তারা তাদের মেয়েকে কখনোই আমাদের হাতে দিবে না। আমাদের আর তোমাদের মাঝে এক বিশাল আগুনের দেয়াল রয়েছে, যদি তুমি সেটা পার করতে যাও তাহলে পুরো ছাই হয়ে যাবে। প্রাবার্থী বলে, আমি তোমার জন্য সবার সাথে লড়াই করব, তবুও আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এরপর আমরা বর্তমানে ফেরত আসি। পুলিশ অফিসার রিনাকে বলে কঙ্কালগুলোর ন্যাচারাল ডেথের রিপোর্ট দিয়ে দিতে। রিনা বলে, এরা 10-15 বছর আগেই মারা গেছে, আপনি আপনাদের ফাইল ঘেটে দেখুন, আপনিও কিছু পেয়ে যাবেন। আমি এগুলো নিয়ে আরো গভীর রিসার্চ করতে চাই। অফিসার বলে, আপনি যা খুশি করুন, কিন্তু রিপোর্টে ন্যাচারাল ডেথই থাকতে হবে।
বাইরে এসে কনস্টেবল অফিসারকে প্রশ্ন করে, হাড় থেকে রিসার্চ করে মৃত্যুর কারণ জানা যায়? অফিসার বলে, হাড়ের রিসার্চ করে কে কি কত বছর বেঁচে ছিল, কিভাবে মরে গেছে সব জানা যায়। এটা শুনে কনস্টেবল একটু চিন্তিত হয়ে পড়ে। তার মানে এই কনস্টেবল ওই কঙ্কালদের সম্পর্কে কিছু তো একটা জানে। অন্যদিকে কাটেরাদের দেখা যায় নৌকা নিয়ে নদী পার হচ্ছে। অচিত কাটারাকে প্রশ্ন করে, তোমার কাছে কাজ, পরিবার, ভালোবাসা সবই ছিল, তাহলে তুমি জেলে কিভাবে গেলে? আমরা আবার 15 বছর পিছনে চলে যাই। কালাগোড়া আসন্ন মেলায় বলি দেওয়ার জন্য একটি মহিষ নিয়ে আসে। কালাগোড়া কাটেরাকে ডেকে বলে বলি দেওয়ার জন্য সে যেন অনেক ধারযুক্ত একটি ছুরি বানিয়ে দেয় এবং সাথে যেন আরো 200টি হাতিয়ার বানায় ওই মহিষের রক্ত পাহারা দেওয়ার জন্য। কাটেরা বলে, শুধু ধারযুক্ত ছুরি হলেই চলবে না, ওই ছুরি চালানোর জন্য একজন শক্তিশালী কসাইও লাগবে। এরপর কালাগোড়া কাটেরাকে টাকা দেয় ছুরি ও হাতিয়ারগুলো বানানোর জন্য। কাটেরা একটি দোকান থেকে তার ভাগ্নির জন্য 2টি ছুরি কিনে। অন্যদিকে কুমারীকে দেখা যায় মাঠে কাজ করছে। মেয়ের কান্নার আওয়াজ শুনে কুমারী মেয়ের কাছে যাচ্ছিল। তখন জমিদার দেবরায়ের লোক মারা তাকে আটকে প্রশ্ন করে, কাজ ছেড়ে সে কোথায় যাচ্ছে? কুমারী বলে, তার বাচ্চা মেয়ে ক্ষুধার জন্য কান্না করছে, সে তাকেই খাওয়াতে যাচ্ছে। মারা বলে, এই বুড়ো বয়সে বাচ্চা জন্ম দিয়েছিস, আবার বাচ্চাকে দুধও খাওয়াস? মারা কুমারীকে আরো অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। কাটেরা সাইকেলে করে ফিরছিল, তখন জঙ্গল দৌড়ে এসে তাকে জানায় জমিদারের বাসায় কুমারীদের নিয়ে পঞ্চায়েত বসেছে। এটা শুনে কাটেরা তাড়াতাড়ি জমিদারের বাড়িতে গিয়ে মহাদেবের কাছে জানতে চায় কি হয়েছে। অনেকবার জিজ্ঞাসা করার পর মহাদেবা বলে দেয় যে মারা কুমারীর সাথে খারাপ ব্যবহার করেছে। এটা শুনে কাটেরা মারাকে মারতে থাকে। কেউই মারাকে কাটেরার হাত থেকে ছাড়াতে পারছিল না। তখনই সেখানে দেবরায় চলে আসে। দেবরায় বলে, তোর সাহস কি করে হয় আমার বাসায় এসে আমার লোকের উপর হাত তুরাস? কাটেরা বলে, কোনো মেয়ে মানুষের আত্মসম্মান রক্ষার জন্য আমি সবকিছুই করতে পারি। দেবরায় বলে, একই শাস্তি দেওয়ার জন্য আমি আছি, পঞ্চায়েত রাজ আছে। কাটেরা দেবরায়ের কথা উপেক্ষা করে সবার সামনে মালার একটি চোখ উপড়ে ফেলে। দেবরায় এতে ক্ষিপ্ত হয়ে বলে, তোর এত সাহস, আমার কথা উপেক্ষা করে তুই এর চোখ উপড়েছিস? এর দোষ প্রমাণ হলে আমি নিজ হাতে একে মেরে ফেলতাম। দেবরায় আরো বলে, তোর এতই যখন সাহস, তাহলে এবছর মাল্লানগিরির মেলায় যা, সেখান থেকে হোলেমারি আমাদের গ্রামে নিয়ে আয়। এটা শুনে সেখানে সবাই চমকে যায়। কাটেরার মা বোন দেবরায়ের কাছে তার হয়ে মাপ চায়, দেবরায় যেন কাটেরাকে এই শাস্তি না দেয়। তখন দেবরায় বলে, এটা কোনো শাস্তি নয়, এটা আমার আদেশ। এই হোলেমারিটা ঠিক কি তা আমরা সামনেই জানতে পারবো। বাসায় কাটেরার মা বোনেরা তাকে বলে, কিছু করার আগে আমাদের কথা ভেবে করিস। এখন তুই যদি হোলেমারি না আনতে পারিস তাহলে তারা তোকে বেঁচে থাকতে দিবে না। কাটেরা বলে, এখন আমরা যেভাবে আছি সেটা কি কোনো বেঁচে থাকা বলে? আমরা যা খাই, যা পড়ি, যা করি সবকিছুর উপরেই এরা জাতপাতের পার্থক্য লাগিয়ে দিয়েছে। এগুলো থামাতে হলে কাউকে না কাউকে তো সামনে আসতেই হতো। এবার আমি হোলেমারি নিয়ে আসবো। ততক্ষণে প্রামার্থীও সেখানে চলে আসে। প্রামার্থী বলে, এসব করলে মনে করছো সব ঠিক হয়ে যাবে? কাটেরা বলে, ইতিহাস সাক্ষী, কোনো কিছু বদলাতে হলে বিদ্রোহ করতে হয়। আমি সেই বিদ্রোহের প্রথম ফুলকি হতে চাই। এরপর আমরা মাল্লানগিরির সিন দেখি। বেঙ্গালুরু থেকে এক লোক স্টেনলেস স্টিলের হাতিয়ার নিয়ে এসেছে কালাগোড়ার কাছে। লোকটি তাকে একটি স্টিলের তৈরি সুন্দর দেখতে ছুরি দেয়। তখনই কাটেরা সেখানে চলে আসে। কাটেরা তার সাথে 200টি হাতিয়ার ও একটি লোহার তৈরি বিশাল ছুরি নিয়ে আসে। কালাগোড়া বলে, তোর কপাল কতটাই খারাপ, নিজেকে মারার জন্য নিজ হাতে হাতিয়ার বানিয়েছিস। কাটেরা বলে, হাতিয়ার দেখায় নয়, চালানোই সুন্দর হতে হবে। হাতিয়ার দেখে মানুষের মাঝে ভয়ের সৃষ্টি হতে হবে। এটাই তফাৎ মেশিনের তৈরি স্টিলের আর লোহার তৈরি তলোয়ারের মাঝে। এটা বলেই কাটেরা তার বানানো একটি হাতিয়ার দিয়ে বিশাল ওই স্টিলের ছুরিটিকে 2 টুকরো করে ফেলে। এটা দেখে কালাগোড়া বলে, এই হাতিয়ার হাতে আমার লোকেরা রাক্ষস হয়ে যাবে। এখনো সময় আছে কাটেরা, এখান থেকে পালিয়ে যা। কাটেরা বলে, কামারের সাথে তলোয়ারের খেলা এটা নতুন কিছুই না। বর্তমানে অচিত প্রশ্ন করে, একজন তোমাকে হোলেমারি আনতে বলে, আরেকজনকে তুমি চ্যালেঞ্জ করেছ হোলেমারি নিয়ে যাবে, এই হোলেমারিটা আসলে কি? তখন নৌকার মাঝি বলে, হোলেমারি হলো মেলায় বলি দেওয়া মহিষের রক্ত নিজের গ্রামে নিয়ে আসা। আসলে সেখানে প্রতি 3 বছর অন্তর অন্তর আশেপাশের সকল গ্রাম মিলে একটি মেলার আয়োজন করে। তারা বিশ্বাস করত যে মেলা যে গ্রামে হবে ঈশ্বরের আশীর্বাদ সেই গ্রামের উপরই বজায় থাকবে। তাই তারা মেলায় বলি দেওয়া মহিষের রক্ত এক হাতে নিয়ে সেটা নিজেদের গ্রামের সীমানায় নিয়ে আসে, যাতে পরের বার তাদের গ্রামে মেলা বসে। অচিত বলে, এটা তো সাধারণ কাজই। মাঝি বলে, হোলিমারি যাতে অন্য গ্রামে না যায় সেজন্য গ্রামের সকল লোকেরা হাতিয়ার নিয়ে হোলিমারি নিতে আসা ওই লোকটির উপর হামলা করে, যেটা চারদিক দিয়ে হয়। একটু নজর হাঁটলেই হোলিমারির রক্ত নিজের শরীরের রক্তে ধুয়ে যায়। হোলিমারি আনতে হলে শক্তি নয়, প্রচন্ড সাহসের প্রয়োজন হয়। এরপরে আমরা পিছনে মেলার দিনে চলে যাই। মেলায় মহিষ বলি দেওয়ার পর পণ্ডিত সবার উদ্দেশ্যে বলে যে যারা হোলিমারি নিজেদের গ্রামে নিয়ে যেতে চায় তারা যেন সামনে চলে আসে।
তখন কাটেরা একা সামনে এসে রক্ত তার হাতে নিয়ে বলে, আমি তোমাদের হোলে মারি আমার গ্রামে নিয়ে যেতে এসেছি। এরপর কালা ঘোড়ার কথায় তার সকল লোকেরা কাটেরার উপর হামলা করে। কাটেরা তাদের হাত থেকে বেঁচে মেলা থেকে বেরিয়ে যায়। এরপর আসে কেরিবেডি পাড়া, সেখানেও তাকে আটকানোর চেষ্টা করা হয়। কাটেরা সেখান থেকেও বেরিয়ে যায়। এরপর আসে কোটিবিডি, সেখানে কাটেরার উপর জাল ফেলে কিছু শিকারীরা হামলা করে। কাটেরা এক হাতে অস্ত্র নিয়ে তাদেরকে মেরে সেখান থেকেও বেরিয়ে যায়। এরপরে পালোয়ানরা কাটেরার উপর হামলা করে। কাটেরা তাদের সাথে ফাইট করে সেখান থেকেও বেরিয়ে যায়। অন্যদিকে কাটেরা গ্রামের লোকেরা সীমানায় বসে কাটেরার জন্য অপেক্ষা করছিল। এরপর আগ্রায় মহিলারা কাটেরার চোখে মরিচের গোড়া ছিটিয়ে দেয়। তখন হাতিয়ার হাতে কিছু লোক তার দিকে দিয়ে আসছিল। এমন সময় কুমারী সেখানে এসে কাটেরার চোখে মুখে পানি দেয়। এরপর কাটেরা তাদেরকেও মারতে থাকে। অবশেষে কাটেরা হোলেমারি নিয়ে সীমানায় চলে আসে এবং পণ্ডিতের সাহায্যে হোলেমারি নিয়ে আসার কাজটি সম্পন্ন করে। গ্রামের সবাই এতে অনেক খুশি হয় এবং কাটেরার জয়গান করতে থাকে। একদিন প্রার্থী একটি খবরের কাগজ নিয়ে এসে কাটেরাকে জানায়, প্রধানমন্ত্রী দেশের ভূমি সংস্কার নীতি পাশ করেছে। এর মানে ফসলের জমির মালিক এখন থেকে জমিদাররা নয়, কৃষকেরা হবে। কাটেরা এটা শুনে কিছু কৃষকদেরও এটা জানায় এবং কিছু কৃষকদের সাথে নিয়ে স্থানীয় সরকারি অফিসে যায়। সরকারি কর্মকর্তা বলে, সরকারি নিয়ম তো রাস্তায় হওয়া গর্তের মতো, একের পর এক আসে আর যায়। প্রার্থী বলে, ওই নিয়ম কৃষকদের ভালোর জন্য, আপনি শুধু সবার কাছে এই খবর পৌঁছে দিন। অফিসার বলে, তুমি কেন এখানে এদের হয়ে নেতাগিরি করছো? তখন কাটেরা বলে, এটাকে নেতাগিরি নয়, মানবিকতা বলে। কাটেরা অফিসারকে ভয় দেখিয়ে নিয়মের পেপার নিয়ে আসে। রাতে প্রার্থী পুরো গ্রামের সামনে ওই নিয়ম পড়ে শোনায়। গ্রামবাসীরা বলে, সরকার তো একের পর এক বদলাতেই থাকে, কিন্তু আমরা জমিদারের বিরুদ্ধে কিভাবে যাব? আরেকজন বলে, আমরা না হয় জমিদারকে বলবো খাজনা 12 বস্তার জায়গায় 8 বস্তা করে নিতে। প্রার্থী বলে, আপনাদের এমন চিন্তা ভাবনার কারণে এখনো তারা আপনাদের উপর টিকে আছে। মহাদেবা বলে, আসলে তারা যদি রেগে যায় এবং হিতের বিপরীত হয় তাহলে আমাদের কাছে যা আছে তাও আমরা হারাতে পারি। তখনই জমিদারের লোক ঢোল বাজাতে বাজাতে বলে, কালকে সবাই যেন খাজনা নিয়ে জমিদারের বাসায় যায়। অন্যদিকে দেখা যায় দেবরায়ের বাসায় আশেপাশের সকল জমিদাররা একত্রিত হয় ওই নতুন নিয়ম নিয়ে আলোচনা করার জন্য। একজন ওই নিয়মের সাথে সম্মতি করে বলে, কৃষকেরা তো বাহিরের কেউ নয়, আমাদেরই লোক। তারা তাদের কষ্টের ফল পেয়েছে, তাই তাদের জমি দিয়ে দেওয়াই উচিত। দেবরায় বলে, যারা এই নিয়মের সাথে সহমত তারা যেন সেখান থেকে চলে যায়। একজন দেবরায়কে বলে, তারা এখন সরকারের দেওয়া অধিকার পেয়ে গেছে, এখন তাদেরকে জমি না দিলে তারা ছিনিয়ে নিবে। এরপর মারা এসে জানায় কাটেরা পুরো গ্রামবাসীকে নিয়ে এসেছে। কাটেরা বলে, এখন থেকে কৃষকরাই জমির আসল মালিক। এতদিন তোমরা কৃষিকে ব্যবসা বানিয়ে রেখেছিলে, কিন্তু আর নয়। এখন থেকে আমরা ফসলের একটি দানাও তোমাদেরকে খাজনা দিব না। দেবরায়রা চুপচাপ সব শুনছিল। এক বৃদ্ধ লোক বলে, তারা চুপচাপ করে আছে কেন? কাটেরা বলে, তারা চুপ করে আছে মানে তারা আমাদের কথায় সহমত। কাটেরা চলে গেলে কালাগোড়া বলে, যারা আমাদের বাড়িতে ঢোকার জন্য ভয় পেত এখন তারাই আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে যাচ্ছে। সরকার নতুন নিয়ম পাশ করে তাদেরকে একেবারে জমির মালিক বানিয়ে দিয়েছে। দেবরায় বলে, যখন তারা জীবিত থাকবে তখনই তো তারা জমির মালিক হবে। বর্তমানে রিনা পুলিশ অফিসারকে ডেকে জানায়, তাদের পাওয়া সবগুলো কঙ্কাল পুরুষের, যাদের বয়স 20 থেকে 50 বছরের ভিতরে। প্রতিটি কঙ্কালেই গভীর ক্ষত রয়েছে, কারো হাড় কাটা, কারো স্পাইনাল কর্ড কাটা, কারো খুলিতেও কাটার দাগ রয়েছে। কেউ অনেক ধারের তলোয়ার ব্যবহার করে তাদেরকে মেরেছে। এটা বিশাল বড় একটি হত্যাকাণ্ড। এদিকে অচিত খবরের কাগজ হাতে নিয়ে বলে, তাহলে সেখানে যে 160টি কঙ্কাল পাওয়া গিয়েছে সেগুলো তোমার গ্রামের কৃষকদের? এদিকে অফিসার রিনাকে বলে, কে জানে কি হয়েছিল না হয়েছিল, ন্যাচারাল ডেথের রিপোর্ট বানিয়ে দিন। রিনা বলে, আপনি পাগল হয়ে গেছেন, এসব 10 থেকে 15 বছর আগেই ঘটেছে। হত্যাকারী এখনো হয়তো সমাজে ঘুরে বেড়াচ্ছে। আমি এর শেষ দেখে ছাড়বো এবং সবাইকে এর ব্যাপারে জানাবো। কনস্টেবল আবার অফিসারকে প্রশ্ন করে, এই রিপোর্টে কি জানা যাবে কে এবং কেন এই হত্যাকাণ্ড করেছে? অফিসার বলে, এই রিপোর্ট বের হলে সেটা আমাদের খুঁজে বের করতে হবে, নইলে স্পেশাল ফোর্সকে দায়িত্ব দেওয়া হবে। এটা শুনে কনস্টেবল আরো চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে অচিত আবার প্রশ্ন করে, সেখানে যে 160টি কঙ্কাল পাওয়া গেছে সেগুলো কি তোমার গ্রামের কৃষকদের? তখনই একজন তাদের দরজায় এসে নক করে। অচিত লাইট নিয়ে দরজা খুলে তাকে প্রশ্ন করে, কে সে? ছেলেটি কোনো কথা না বলে দৌড়ে চলে যায়। এরপরই সেখানে অনেকগুলো লোক চলে আসে। এদের দেখে অচিত দরজা বন্ধ করে ফেলে। একজন বলে, তার হাতে হাত করা লাগিয়ে বাইরে নিয়ে আসো, তাহলে আমরা তোমাকে জীবিত ছেড়ে দিব, নইলে দুজনকেই ঘর সহ আগুন লাগিয়ে দেব। এরপরে কাটেরা ও অচিত বেরিয়ে আসে। অচিত চলে যেতে চাইলে তারা অচিতকেও মারার চেষ্টা করে। তখন কাটেরা হাতবন্দি অবস্থায় মুখে একটি তলোয়ার নিয়ে তাদের সাথে ফাইট করে, তাদেরকে মারতে থাকে। তাদের সবাইকে মেরে তারা একটি টানেলের ভিতরে আসে। অচিত বলে, এসবের পর আর না, চলো এখান থেকে চলে যাই। কাটেরা এতে রাজি হয় না।
তাই অজিত তাকে গান পয়েন্ট করে বলে, বাসায় মা বোন ও গর্ভবতী স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। কাটেরা বলে, এমন হাজারো বন্দুকও আমার জীবনের রাস্তা বদলাতে পারবে না। আমরা আবার 15 বছর পিছনে চলে যাই। প্রার্থীকে তার চাচার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কাটেরা তাদের রাস্তা আটকায়। মাহাদেবা সেনবুককে বলে তার মেয়ে প্রার্থী ও কাটেরা একে অপরকে ভালোবাসে। শানবুক প্রার্থীকে বলে, তুমি তোমার জাত আমাদের, তোমার আত্মীয় স্বজনদের চাও নাকি কাটেরাকে চাও? প্রার্থী সবাইকে ছেড়ে কাটেরার কাছে চলে আসে। শানবুক সবার সামনে বলে, আজ থেকে প্রার্থী তাদের জন্য মারা গেছে। এর কয়েকদিন পর প্রার্থীর ছোট ভাই পাদ্দু তার সাথে দেখা করতে আসে। পাদ্দু চলে যাওয়ার সময় কাটেরা তাকে একটি ছুরি দিয়ে বলে, নতুন নিয়ম হওয়ার পর থেকে ক্ষতির আশঙ্কা বেড়ে গেছে, এটা সাথে রেখো, কাজে লাগবে। এরপর মাহাদেবা এসে মেলায় হওয়া নাটকের পোস্টার দেখায়, যেখানে মাহাদেবা অভিনয় করবে। জঙ্গল এটা দেখে কান্না করতে করতে চলে যায়। এরপর নাটকের দিন সবাই নাটক শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিল। তখনই মাহাদেবার জায়গায় জঙ্গল চলে আসে। সবাই তাকে দেখে হাসাহাসি করতে থাকে। তখনই জঙ্গল মাইকের সামনে ডায়লগ বলতে শুরু করে। আসলে স্টেজের পিছন থেকে কাটেরা মাইকে ডায়লগ বলছিল, আর জঙ্গল সবার সামনে অভিনয় করছিল। নাটকের শেষে সবাই জোরে হাততালি দেয়। এটা দেখে জঙ্গল কেঁদে ফেলে। পরের সিনে আমরা দেখি দেবরায় আর কালাগোড়ারা মিনিস্টারের সাথে মিটিং করছে। দেবরায় বলে, আমরা আপনাকে টাকা দিয়ে লোক দিয়ে মিনিস্টারিতে বসিয়েছি, এখন সময় এসেছে আপনার আমাদেরকে সাহায্য করার। মিনিস্টার বলে, দেখুন ম্যাডাম ইন্দিরা কৃষকদের কথা অনেক ভাবেন, তিনি এই নিয়ম পাশ করেছেন। এমআরএস ইউআরএস এই নিয়ম মাঠ পর্যায়ে কার্যকর করছে। আমি শুধু আপনাদের উপদেশ দেওয়া ছাড়া কিছুই সাহায্য করতে পারবো না। দেবরায় বলে, তাহলে এখন কি করা যেতে পারে? মিনিস্টার বলে, সরকারের কর্মকর্তারা সার্ভে করতে আসবে, আপনারা শুধু কৃষকদের জমির কাছে আসা আটকাবেন, এরপরে বাকিটা আমি দেখে নেব। দেবরায় বলে, কৃষকরা কোনোভাবেই জমির কাছে আসবে না। পরের দিন পুলিশ হঠাৎ কাটেরার বাড়িতে এসে তল্লাশি করতে শুরু করে। তল্লাশি শেষে তারা কাটেরার ঘর থেকে লাল চন্দনের বস্তা বের করে আনে। লাল চন্দনের স্মাগলিংয়ের দায়ে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আসলে দেবরায়রা প্ল্যান করে কাটেরার ঘরে লাল চন্দন রাখায় এবং পুলিশদের দিয়ে তাকে ধরিয়ে দেয়। পুলিশ অনেক মেরেও কাটেরার মুখ দিয়ে স্বীকার করাতে পারে না। প্রার্থীরা কাটেরার সাথে দেখা করতে আসলে কাটেরা বলে, যাই হোক না কেন জমিতে কৃষকের চাষ করা যেন বন্ধ না হয়। কাটেরা জেলে যাওয়ার পর থেকে মারারা সকল কৃষকদের মেরে জমিতে চাষ করা আটকাতে থাকে। এদিকে প্রার্থীরা বিভিন্ন উকিলের কাছে যায়, কিন্তু চন্দনের কেস দেখে কেউ কেসটি হাতে নেয় না। প্রার্থী আর কোনো উপায় না পেয়ে শানবুকের কাছে যায়। প্রার্থী বলে, কেউ ইচ্ছা করে কাটেরাকে ফাঁসিয়েছে। কয়েক সপ্তাহ ধরে আমরা অনেক চেষ্টাই করেছি, এখন শুধু আপনিই আমাদের সাহায্য করতে পারবেন। শানবুক বলে, যেদিন তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে সেদিনই তুমি আমাদের জন্য মারা গিয়েছিলে। এখন একজন নিচু জাতের হয়ে তোমার সাহস কি করে হয় আমার কাছে এসে সাহায্য চাইছো? রাস্তায় প্রার্থীর এক বান্ধবীর বাবা মায়ের সাথে তার দেখা হয়। উনিও একজন উকিল। উনি কাটেরার কেসটি হাতে নেন। একদিন কোর্টে উনি প্রার্থীদের জানান, যেহেতু সে চন্দন সহ ধরা পড়েছে তাই এটা অনেক বড় একটি প্রমাণ। এখন শুধু একটি উপায় রয়েছে। এরপর রাতে গ্রামে সকল কৃষকরা একসাথে আলোচনা করে যে কাটেরা জেলে রয়েছে আর প্রার্থীও তাকে বের করাতে ব্যস্ত। খারাপ কিছু হওয়ার আগেই তারা জমিদারের কাছে গিয়ে মাফ চাইবে। পরের দিন দেখা যায় কৃষকেরা লাঙ্গল নিয়ে মাঠে গেছে। জমিদারের লোকেরা তাদের বাধা দিতে আসলে সেখানে কাটেরা চলে আসে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি জঙ্গল কাটেরার অভিযোগ নিজের মাথায় নিয়ে কাটেরাকে জেল থেকে বের করেছে। এরপর কাটেরা সকল কৃষকদের একত্রিত করে সবাইকে নিয়ে সবুজ পতাকার দল বানায়, যারা কোনো জমিদারের গোলাম থাকবে না। জমিদারের লোকেরা যখনই তাদের বাধা দিতে আসে তারা সবুজ পতাকা দেখেই চলে যায়। ধীরে ধীরে সকল গ্রামের কৃষকরাও কাটেরাদের সাথে যোগ দেয়। একদিন প্রার্থী সবাইকে নিয়ে ডিস্ট্রিক্ট অফিসে যায়। কালেক্টর বলে, এই নিয়ম কৃষকদের ভালোর জন্যই, তাই এখন থেকে কোনো জমিদার কৃষকদের উপর অত্যাচার করতে পারবে না। আগামী সপ্তাহে আমাদের অফিস থেকে অফিসাররা যাবে। সকল কৃষকরা তাদেরকে টেনেন্সি পেপার দেখালেই জমি কৃষকদের নামে হয়ে যাবে। এরপর এক লোক দেবরায়ের কাছে এসে তাকে সবকিছু জানায়। তখনই কাটেরা আর প্রার্থী সেখানে আসে। কাটেরা বলে, যদিও আমাদের মাঝে ঝগড়া হোক তবুও আপনি আমাদের মালিক। আগামী সপ্তাহে আমাদের বিয়ে। প্রার্থী বলে, সেদিনই কৃষকেরাও জমির কাগজপত্র হাতে পাবে। আমরা খুশি হব যদি আপনি নিজ হাতে আমাদের ওই কাগজগুলো দেন। কাটেরারা চলে যাওয়ার পর দেবরায় কাউকে ফোন করে। এরপর আমরা একটি জঙ্গলের সিন দেখি। কিছু লোককে দেখা যায় কুয়া বানানোর জন্য মাটি খনন করছে। এক ছেলে এসে সেখানে লিডারকে জানায় তারা নতুন কাজ পেয়েছে। এরপর কাটেরা আর প্রার্থীর বিয়ের দিন চলে আসে। সবাই বেশ খুশি ছিল। কাটেরা বিড়ি খাওয়ার জন্য বাইরে আসে। রাস্তা দিয়ে রাঙ্গাপ্পাকে যেতে দেখে কাটেরা বলে, আমাদের মাঝে যা হয়েছে তা ভুলে গিয়ে বিয়েতে চলে এসো। কাটেরা আরো দেখে রাঙ্গাপ্পার সাথে অনেকগুলো কাছি রয়েছে। রাঙ্গাপ্পা বলে, তুমি বিয়ে নিয়ে ব্যস্ত, তাই ফসল কাটার জন্য অন্য জায়গা থেকে এগুলো বানিয়েছি। কাটেরা মাহাদেবার কাছে জানতে চায়, এটা কি ফসল কাটার সময়? মাহাদেবা বলে, না তো, এখন তো ফসল লাগানোর সময়। এটা শুনে কাটেরা রাঙ্গাপ্পার উপর সন্দেহ হয়।
রাঙ্গাপ্পাকে দেখা যায় সব কাছিগুলো নিয়ে ওই লিডারকে দিয়ে দিচ্ছে। রাঙ্গাপ্পারা ফেরত আসার সময় কাটেরারা তাকে ধরে জানতে চায় তারা কারা এবং কেন তাদেরকে সে কাছিগুলো দিয়েছে। রাঙ্গাপ্পা বলে তারা উত্তর থেকে এসেছে, তারা কুয়া খোদার কাজ করে, কিন্তু তাদের আসল কাজ হলো টাকার বদলে মানুষ মারা। তাদের নাম হলো লাল কুয়ার দানব। দেবরায়ের কথায় তারা এখানে এসেছে গ্রামের সকল কৃষকদের মারার জন্য। মহাদেবা জানতে চায় তারা এসব কখন করবে। রাঙ্গাপ্পা বলে তারা আজ রাতেই সবাইকে মেরে ফেলবে। মহাদেবা কাটেরাকে বলে এক্ষুনি গ্রামে গিয়ে সকলকে এই ব্যাপারে জানাতে। কাটেরা বলে আমাদের হাতে সেই সময় নেই, তারা কুয়া খনন করে ফেলেছে, তারা গ্রামে ঢোকার সকল রাস্তাও জেনে গেছে। এখন যদি তারা কুয়া থেকে বেরিয়ে যায় তাহলে কখন কোথায় কাকে মারবে কিছুই বলা যায় না। তাদেরকে কোনোভাবেই কুয়া থেকে বের হতে দেওয়া যাবে না। আমরা বর্তমানে চলে আসি। কেউ ফরেন্সিক ল্যাবে ঢুকে কঙ্কালগুলোকে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। রিনা এটা টের পেয়ে লোকটিকে কান পয়েন্ট করে। আমরা দেখি সে অন্য কেউ নয়, ওই কনস্টেবলটিই ছিল। রিনা বলে তুমি এখানে কি করছো? আমরা আবার 15 বছর পিছনে চলে যাই। ওই লিডারকে দেখা যায় কৃষকদের মারতে যাওয়ার আগে পুরো দল নিয়ে পুজো করছে। তারা একটি শূকরকে মেরে তাদের যাত্রা শুরু করতে যাবে, কিন্তু শূকরটি কুয়োর উপরে উঠে আসে। শূকরটির দৌড়তে এর পিছনে দলের 3 জনও উঠে আসে। কাটেরা উপর থেকে তাদের মেরে নিচে ফেলে দেয়। এটা দেখে লিডার বলে দেবরায় বলেছিল তোর মাথা কেটে তার পায়ের নিচে রাখতে। কাটেরা বলে দেখা যাবে কে কার মাথা কাটে। লিডার বলে এখানে আমরা 108 জন রয়েছি, আমাদের সাথে তুই পারবি না। এরপরে কাটেরা একা তাদের সাথে ফাইট করে তাদেরকে মারতে থাকে। এক পর্যায়ে লিডার কাটেরাকে ছুরি দিয়ে আঘাত করে আহত করে ফেলে এবং বাকিরা কোর উপরে উঠতে থাকে। কাটেরার গ্রামবাসীদের কথা মনে হতেই আবার উঠে পড়ে এবং এবার কাটেরা সেই দলের বাকি সবাইকে মেরে ফেলে। বেরিয়ে এসে কাটেরা কুয়োতে বোমা বিস্ফোরণ করায়। এরপর কাটেরা আর মহাদেবা গ্রামে ফেরত এসে দেখে তাদের বাড়ির সামনে অনেক মানুষ ভিড় করে আছে। তারা ভিতরে ঢুকে দেখে ঘরের মেঝেতে প্রার্থীর লাশ। কুমারী কাটেরাকে জানায় রাতে কেউ প্রার্থীকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। এরপর প্রার্থীর লাশের সাথেই কাটেরা বিয়ের কাজ সম্পন্ন করে। প্রার্থীর অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ সম্পন্ন করে রাতে ওই দলের এক লোকের কাঠামাথা নিয়ে কাটেরা দেবরায়ের কাছে যায়। কাটেরা বলে যে অন্য মানুষের জীবনের দাম জানে না তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা বলে কাটেরা দেবরায়কে মেরে ফেলে। এরপরে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এইসব শুনে অচিত বলে খারাপ সময়ে সবাই চলে যায় আর তুমি একা গ্রামবাসীর হয়ে লড়াই করেছ। এখন থেকে আমিও আর টাকার জন্য নয়, সাধারণ জনগণের জন্য চাকরি করব। চলো আমিও দেখি মেলায় যাওয়াতে তোমাকে কে আটকায়। অন্যদিকে ওই কনস্টেবল রিনাকে বলে আপনি 108 জনের জায়গায় 107 জনের কঙ্কাল পেয়েছেন, তাই না? আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ফাইটের সময় কাটেরা সেই দলে থাকা ছোট্ট একটি ছেলেকে জীবিত ছেড়ে দিয়েছিল, আর কনস্টেবলই হলো সেই ছেলেটি। কনস্টেবল বলে তার জন্য আমি আজ আসামির বদলে পুলিশের কনস্টেবল হয়ে গেছি। কাটেরার কারণে আমার জীবন বদলে গেছে। সে রিনাকে আরো বলে সে যদি এটা ন্যাচারাল ডেথের রিপোর্ট বানিয়ে দেয় তাহলে কেউই আর জানবে না যে কাটেরা এদেরকে মেরেছিল, তা না হলে কাটেরার ফাঁসিও হতে পারে। এরপরে রিনা পুলিশের অফিসারকে ডেকে ন্যাচারাল ডেথের রিপোর্ট বানিয়ে দিয়ে দেয়। অন্যদিকে অচিত অবশেষে কাটেরাকে নিয়ে গ্রামে চলে আসে। মহাদেবা জানায় কাটেরা জেলে যাওয়ার পর কালাগোড়া তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। গ্রামবাসীরা বলে তাদের জমি অনুর্বর হয়ে গেছে, খাল বিল সব শুকিয়ে গেছে, শুধুমাত্র তুমি হোলেমারি আমাদের গ্রামে ফেরত নিয়ে আসতে পারো। এরপরেই আমরা মেলার সিন দেখতে পাই। মেলায় বলি দেওয়ার মহিষটি লোকদের হাত থেকে ছুটে গিয়েছিল। কাটেরা সেটিকে একাই ধরে এনে বেঁধে রাখে। কালাগোড়া কাটেরাকে বলে দেখ নিজেকে, বুড়ো হয়ে গেছিস, একটি কোনায় গিয়ে বস, বলির পরে খাবার খেয়ে চলে যাস। কাটেরা বলে আমার হয়তো বয়স বেড়ে গেছে, কিন্তু জোশ শেষ হয়ে যায়নি, আমার সাথে লাগতে এলে তুমিও হয়তো আর বেঁচে থাকবে না। এরপর কাটেরা পাদ্দুকে বলে তুমি তো অনেক বদলে গেছো। পাদ্দু বলে বদলকে কখনো থামানো যায় না। কাটেরা তারই দেওয়া ওই ছুরিটি দেখিয়ে বলে ঠিকই বলেছ, কখনোই না। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি বিয়ের দিন পাদ্দু প্রার্থীর সাথে দেখা করতে এসেছিল। পাদ্দু মায়ের সাথে দেখা করার নাম করে প্রার্থীকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে পাদ্দু কাটেরার দেওয়া ওই ছুরিটি দিয়ে প্রার্থীকে আঘাত করে। পাদ্দু প্রার্থীকে বলে তুমি যদি আমাদের জাতের কারোর সাথে চলে যেতে তাহলে আমি মেনে নিতাম, কিন্তু তুমি নিচু জাতের কাটেরার জন্য আমাদেরকে ছেড়ে চলে গেছো, এতে আমাদের জাতের অনেক অসম্মান হয়েছে, আমি কখনোই এটা মেনে নিতে পারবো না, তাই তোমার এটাই শাস্তি হওয়ার ছিল। আমরা দেখি ওই কুয়া খননকারী দলের সেই ছোট্ট ছেলেটি যাকে কাটেরা ছেড়ে দিয়েছিল সে সেখানেই ছিল এবং সবকিছু দেখছিল। তারপর মহাদেবার সাথে জেলে গিয়ে ছেলেটি কাটেরাকে সবকিছু জানায়। বর্তমানে পাদ্দু সবার সামনে ছুরিটি হাতে নিয়ে কাটেরাকে আঘাত করে এবং সবার সামনে স্বীকার করে নেয় যে সেই প্রার্থীকে মেরেছিল। পাদ্দু বলে ভালোবাসার চাইতে আমার কাছে আমার জাত অনেক বেশি দামি। আমার যদি 10টি বোন থাকতো এবং তারাও যদি এমন করতো আমি তাদেরকেও একই শাস্তি দিতাম। এরপরে পাদ্দু আবার মারতে আসলে কাটেরা সবার সামনেই পাদ্দুকে মহিষের বলি দেওয়ার ছুরি দিয়ে মেরে ফেলে।
কাটেরা সবার উদ্দেশ্যে বলে, যে লোহার কাজ করে তাকে কামার, যে মাঠে গরু ছাগল চড়ায় তাকে রাখাল, যে মাছ ধরে তাকে জেলে, যে ফসল ফলায় তাকে কৃষক, যে পড়ালেখা করে তাকে ব্রাহ্মণ বলা হয়। যে আলো মানুষের পেশা চিহ্নিত করার জন্য ছড়ানো হয়েছিল, এর মতো কিছু খারাপ লোকেরা সেটাকে জাতপাতের নামে মানুষকে আলাদা করার জন্য ব্যবহার করে। সবচাইতে বড় জাত মানুষ জাত। সব থেকে বড় সম্মান হলো নিজের আত্মসম্মান, যেটা প্রাবার্থী দেখেছিল। প্রাবার্থী জাতপাতের মাঝে কোনো পার্থক্য করতো না, সে সবাইকে এক সমান করেই ভাবত। তাকে মাথায় করে রাখার বদলে এরা তাকে মেরে ফেলেছে। ঈশ্বরের কাছেও কোনো জাতপাত নেই, ঈশ্বর সবাইকেই এক অধিকার দিয়েছে। ঈশ্বর চায় সবাই যেন একে অপরের সাথে মিশে থাকে, একে অপরকে ভালোবাসে, বিপদে আপদে যেন একে অপরকে সাহায্য করে। তাহলেই তো গ্রামে উন্নতি হবে, ঈশ্বরের আশীর্বাদ বজায় থাকবে। এই হোলেমারির নামে আমাদের মাঝে যে ঘৃণার সৃষ্টি হয়েছে তা আজ এখানেই শেষ করতে হবে। এটা বলেই কাটেরা মহিষটিকে ছেড়ে দেয়। ততক্ষণে পুলিশ সেখানে চলে আসে। কাটেরা প্রাবার্থীর বাবা মায়ের কাছে পাদ্দুর হত্যার জন্য মাফ চায়। এরপরই কাটেরাকে পুলিশ ধরে নিয়ে যায়, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটিতে আমরা এটাই শিখতে পেরেছি যে সকল ধরনের জাত পাত ধর্ম থেকে মানুষ ধর্মই সবচেয়ে বড়। আমাদের উচিত সকল ধরনের সকল পেশার মানুষকে সম্মান করার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি পছন্দ করে থাকো একটি লাইক দিয়ে যাবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।